আরে কিছু বল। হ্যাঁ, বলতেই হবে, বাংলাকে এক্সপ্লোর করার কথা বলবো। আমার পেছনের এইটা দেখে খানিকটা চমকে গেলে নাকি? শুরু করছি আমাদের নতুন সিরিজ, বাংলাকে এক্সপ্লোর করা, বাংলার ইতিহাসকে জানার আর বাংলার হারিয়ে যাওয়া ইতিহাসকে আমাদের কাছে খুঁজে পাওয়া, আর খুঁজে আনবো এরকম অনেক হারিয়ে যাওয়া ইতিহাস। সাথে থাকবে এই বাংলার অভূতপূর্ব প্রকৃতির নির্যাস। ওয়েলকাম টু এক্সপ্লোর বাংলা। শহুরে কোলাহল পেরিয়ে বাংলার ঐতিহ্য, বাংলার স্নিগ্ধতা, বাংলার ইতিহাসকে ছুঁয়ে দেখার কাহিনী, তোমাদের সবার প্রিয় শীতকালের ভ্রমণ কাহিনী তোমাদের জন্য ভেঙ্গা ব্লগার্সের পর্দায়। চলে এলাম গুপ্তিপাড়া স্টেশন, রাইট? কতক্ষণ লাগলো? প্রায় 1 ঘন্টা। হ্যাঁ, শ্রীরামপুর থেকে মোটামুটি 1 ঘন্টা। শ্রীরামপুর থেকে ভাড়া হচ্ছে 15 টাকা এই গুপ্তিপাড়ায় আসার। আর তোমরা যারা হাওড়া থেকে আসবে তাদের মোটামুটি 2 ঘন্টার মতো লেগে যাবে এইখানে আসতে। বাট মানে একদিনে ঘুরে যাওয়ার জন্য শহরটা বেশ ইন্টারেস্টিং, সেটাই বেশ সুন্দর। মানে এই জায়গাটা সম্পর্কে জেনে আমার বেশ ইন্টারেস্ট রয়েছে, তো আমি তো ঘুরবো, তোমরাও ঘুরো আমাদের সাথে। গুপ্তিপাড়া স্টেশন, যারা হাওড়া থেকে আসবে তাদের একদম তোমরা এই সাইড দিয়ে আসবে, তোমাদের নামাবে হচ্ছে এই 3 নম্বর প্ল্যাটফর্মে। যারা শিয়ালদা থেকে আসবে তাদেরও নামাবে এই 3 নম্বর প্ল্যাটফর্মে। কাটোয়াগামী যে কোনো ট্রেনে উঠলে তোমরা চলে আসতে পারো গুপ্তিপাড়ায়। আর এখানে নেমে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে ফার্স্টে। গ্রাম বাংলার স্টেশনগুলো কিন্তু বেশ সুন্দর হয়। স্টেশনে এসছি মোটামুটি প্রায় 10-15 মিনিট হয়ে গেল, জাস্ট তখন থেকে জাস্ট এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে, মানে এত ভাল লাগছে দেখতে। জাস্ট দেখো, মানে দুদিকে সবুজে ঘেরা পুরো, মানে অপূর্ব জাস্ট। মানে স্টেশনটাই এত সুন্দর, বাদবাকি জিনিসপত্রগুলো কতটা সুন্দর হবে। এই যে ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে না, মানে মোটামুটি প্রায় 15 মিনিট 20 মিনিট হয়ে গেল। সবুজটাতে নিজের চোখটা একটু ভালো করে আরাম দিচ্ছে। যাই হোক, বাট দেখো স্টেশনটা কত পরিষ্কার আর কত সুন্দর, বেশ ভালো লাগছে। ওই যে গুপ্তিপাড়া লেখা রয়েছে এখান থেকে দেখো। আর আমি দেখেছি যে এখানে যেগুলো খুব ইউনিক জিনিসপত্র হয় বা এখানকার যে মানে জিনিসটা এই শহরটাকে রিপ্রেজেন্ট করে, প্রত্যেকটা স্টেশনে সেই জিনিসটা তোমরা দেখতে পাবে। আর এখানে কিন্তু তোমরা সেই মন্দিরটিই দেখতে পাচ্ছ আর কি। যাবো এই মন্দিরটিতে যাবো, এই মানে এটাই মূল আকর্ষণ আর কি এখানের। একদম গুপ্তিপাড়া স্টেশন, আর গুপ্তিপাড়া স্টেশন থেকে এই নিচে নামলাম। নেমেই তোমরা কিন্তু এখানে টোটো পেয়ে যাবে। এই যে সামনেই টোটো স্ট্যান্ড রয়েছে জায়গাগুলো ঘুরে দেখার জন্য। বাট আমরা টোটো নেব না, আমরা হেঁটেই দেখবো, কারণ আমরা জায়গাটা এক্সপ্লোর করতে এসেছি মূলত, তাই না? সো গুপ্তিপাড়া থেকে আমি সৌভিক, এন্ড উই আর ভেঙ্গা ব্লগার্স। একদম স্টেশন থেকে নেমেই অনেকের দরকার পড়বে খাওয়া দাওয়া করার। আর তোমরা যদি ভেতর দিকে চলে যাও আরও বেশি, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। তাই এইখানেই কিন্তু অনেক খাবারের জায়গা রয়েছে, এখানে কিন্তু এসে খেতে পারো। বেসিক্যালি আমরাও এবার একটুখানি খেয়ে নেবো, কারণ আমরা অনেক সকালে বেরিয়েছি, তাই না? হ্যাঁ, ব্রেকফাস্ট করা দরকার। একদম। গুপ্তিপাড়াতে এসেই আমাদের প্রথম হল্ট হচ্ছে এই যে শ্রী কীর্তিচন্দ্র সেনের বাড়ি বা রাজবাড়ি বলতে পারো। এটা সেন জমিদার বাড়ি গুপ্তিপাড়ার। ভেতরে যাব তার আগে তোমাদের দেখাই, এই গুপ্তিপাড়া শহরের বিভিন্ন অংশে কিন্তু এরকম প্রচুর এই চালা মন্দির যাকে বলা হয়, বেসিক্যালি এই ধরনের বিভিন্ন মন্দির রয়েছে। এই মন্দিরটাকে আমি যদি খুব সামনে দিয়ে তোমাদের দেখাই, জাস্ট এগিয়ে যাচ্ছি। এখানে যে অ্যাকচুয়ালি টেরাকোটার যে ব্যবহার করার কথা বা যে জিনিসগুলো ছিল সেগুলো এই মুহূর্তে আর নেই। মন্দিরটাকে নতুন করে যে রিনোভেট করা হয়েছে তারপরে আমি একদম খিলানের কাছে চলে এসেছি এই মন্দিরগুলোর। এবং খিলানের একদম যদি ক্লোজ একটা লুক দিই তোমাদের, এই যে অংশগুলো ব্লকগুলো খালি দেখতে পাচ্ছ, এই সব জায়গায় কিন্তু টেরাকোটার বিভিন্ন কাজ ছিল, যেগুলো কিন্তু সময়ের নিয়মে ক্ষয়ে গেছে। এবং ক্ষয়ে যাওয়ার পর যে অংশটা পড়ে রয়েছে সেটাকেই রিনোভেট করা হয়েছে, মূল যে মন্দিরের আদলটাকে পরিবর্তন না করে আর কি। এই জমিদারদেরই মন্দির, এই মন্দিরের ভেতরে শিবের উপাসনা হয়ে থাকে সাধারণত। চলো এবার প্রবেশ করা যাক এই কীর্তিচন্দ্র সেনের বাড়িতে। আমরা বলি না, আমরা যেখানেই যাই দুর্গাপুজো আমাদের পিছু ছাড়ে না। আর বাংলার অলিতে গলিতে এরকম প্রচুর জমিদার বাড়ি রয়েছে যেখানে কিন্তু প্রচুর দুর্গাপুজো আমরা দেখতে পারি। 1553 খ্রিস্টাব্দে এই বাড়িতে কিন্তু দুর্গাপুজো হয়েছিল, ভাবতে পারছো?
1553, কতটা পুরনো। যখন ইংরেজরা আসেও নি আমাদের এই দেশে সেই সময়। আর জাস্ট কি অপূর্ব লাগছে পুরো, এখনও অবধিও মেনটেন করে ওনারা, যেটা দেখে খুব ভালো লাগলো। হ্যাঁ, অনেকেই মেনটেন করে উঠতে পারে না, বাট জাস্ট পুরো সম্পূর্ণ বাড়িটা তোমাদের যদি দেখাই, বেশ সুন্দর। বেশ কিছু বন্ধ ঘর রয়েছে, কেউই থাকেন না এখন সাধারণত এখানে। যারা তোমরা আসবে তারা এসে ঘুরে দেখতে পারো বলে সবসময় জায়গাটা খোলা থাকে। বেসিক্যালি জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো, কালী পুজো ইত্যাদি সময়ই সাধারণ যারা মানুষ আছেন। অ্যাকচুয়ালি কালী পুজো সবার আগে শুরু হয়, পরে দুর্গা পুজো শুরু হয়। আর দুর্গা পুজোরও অনেক ইতিহাস আছে, আস্তে আস্তে জানবে। হ্যাঁ, তো কালী পুজোর যে ইতিহাসটা, সেই ইতিহাসটা যদি তোমাদের বলি তাহলে বেশ গায়ে কাটা দেওয়ার মতো একটা ব্যাপার রয়েছে। এত সুন্দর খিলানে বাঁধানো একটা বাড়ি, ঠিক আছে, চারিদিকটা দেখছো কত সুন্দর করে ওনারা রেখেছেন এখনও অবধি। কিন্তু দেখো পুজোর যে স্থানটা সেটা কিন্তু মাটির। এই যে মা কালীর বেদি, মা কালী যা কিছু, কেন বলো তো? কারণ এটা হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। আর সেই আসনটি এই কারণেই রয়েছে এখানে যে ওনাদের দৈববাণী হয়েছিল বেসিক্যালি। হ্যাঁ, ওনারা চেঞ্জ করতে গিয়েছিলেন মানে ভালো একটা জায়গায় যাতে মাকে পুজো করা যায়, কিন্তু সেই সময় তাদের একটা দৈববাণী আসে। তো দেবী বলেন তাদের কথায়, যে দেবী বলেন যে যদি এখানে নতুন কিছু করা হয় তাহলে তাদের যে বংশ, সেই বংশ কিন্তু লোপাট হবে। আর সেই জন্যই এখনও কিন্তু এই মাটির যে পঞ্চমুণ্ড আসন, সেখানে কিন্তু এখনো পুজো করা হয় মায়ের। মা তাতেই তুষ্ট। জাস্ট এগুলো দেখছিলাম, দেখতে দেখতে আমি জাস্ট একটা জিনিস চোখে পড়লো, তোমাদের দেখাই। এই যে বলি হয় না সাধারণত, সেই বলির যে হাঁড়ি কাঠ, সেটা কিন্তু এখানে রাখা। কত বড় দেখতে পাচ্ছ, দুখানা রয়েছে কিন্তু এরকম হাঁড়ি কাঠ। যাই হোক, তো এখান থেকে কিন্তু পুরো বাড়িটাকে দেখতে বেশ সুন্দর লাগে, তাই না? হ্যাঁ, এই অ্যাটমসফিয়ারটাই খুব সুন্দর। এটা 8টা দালান রয়েছে। হ্যাঁ, একদম 8টা উঠোন বিশিষ্ট অ্যাকচুয়ালি। এরম করে করে 8খানা উঠোন রয়েছে, এই অংশের ভেতরেও উঠোন রয়েছে। তো তাই জন্য এটা 8টা উঠোন বিশিষ্ট একটা জমিদার বাড়ি। আর জমিদার বাড়ির এই যে খিলানগুলো রয়েছে, এই খিলানগুলো কিন্তু একটা ইতিহাস নিয়ে আসে, তাই না, আমাদের মধ্যে। বাড়ির ভিত্তিটাই হচ্ছে এই খিলানগুলো। বাংলার বিভিন্ন অংশ জুড়ে, এখান থেকে দেখো এই লুকটা আমার বেশ ভালো লাগলো। এই যে এই জোনটা দিয়ে এই যে শিব মন্দিরটা দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। বেসিক্যালি না, মানে আমাদের বাংলা যথেষ্ট এনরিচ ছিল একটা সময়, তাই না? একদম ঐতিহ্যতে ভরা, মানে যেদিকেই তাকাই আমাদের মানে বলিষ্ঠ কাঠামো, সবকিছু একটা এনরিচ হিস্ট্রি আমাদের রয়েছে। অর্থনৈতিকভাবেও আমরা খুব একটা স্ট্রং পজিশনে একটা সময় ছিলাম। এই বাড়িগুলো তারই পরিচয় বহন করে, এই বাড়ির কারুকার্যগুলো। কিন্তু সময়ের সাথে সাথে হয়তো বেশ কিছু ভুলভ্রান্তির জন্য আমরা আমাদের সেই অর্থনৈতিক ভিত্তিটা হারিয়ে ফেলেছি এই বাংলার। যাই হোক, বাট বেশ সুন্দর একটা অনুভূতি হচ্ছে এখানে এসে। জমিদার বাড়ির নিকটস্থ এই জায়গাটি কিন্তু বাংলার উৎসবের ইতিহাসে বিশাল বড় ভূমিকা পালন করছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো বা কালী পুজোয় এত আনন্দ করি, সেটা কিন্তু বারোয়ারি পুজো হওয়ার কারণেই। আর এই বারোয়ারি পুজো শুরু হয় কিন্তু এই গুপ্তিপাড়ার 12 জন বন্ধুর চেষ্টায়। এই 12 বন্ধুর চেষ্টায় সৃষ্ট পুজোই বারোয়ারি পুজো, যা গোটা বাংলায় ছড়িয়ে পড়ে। হ্যাঁ, প্রথমে কিন্তু তারা দুর্গাপুজো করেননি, করেছিলেন জগদ্ধাত্রী পুজো। চন্দননগর নয়, কৃষ্ণনগর নয়, গুপ্তিপাড়া, যেখানে প্রথম কিন্তু 12 ইয়ার মিলে তৈরি করে এক 12 ইয়ারি জগদ্ধাত্রী পুজো। সেই 12 ইয়ারি কথাটা এত জনপ্রিয়তা পায়, মানুষকে এত আনন্দ দেয়, সেখানে সমস্ত কিছুর ভেদাভেদ ভুলে সব স্তরের মানুষ এক হয়ে উৎসবে মেতে উঠতে পারে, তা কিন্তু গুপ্তিপাড়ার এই জায়গাটার জন্য বা এই মন্দিরের জন্য। বিন্ধ্যবাসিনী তলা বলে পরিচিত এই জায়গায় মা জগদ্ধাত্রীর আরাধনা হয় প্রত্যেক বছর। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষজন আসে। বাংলার প্রথম চাঁদা তুলে করা পুজো বা বারোয়ারি পুজো বলে আজও কিন্তু বাংলার দূর দূরান্ত থেকে মানুষজন এই পুজোতে চাঁদা প্রদান করে। এক অদ্ভুত সুন্দর ইতিহাসের মাঝখানে দাঁড়িয়ে আছে। শ্রেয়া জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে দাঁড়িয়েছিল, ও জাস্ট আমাকে বলছিল, এটা আনকাট অবস্থায় ছিল, আমি জাস্ট তখন তুলিনি, আমি জাস্ট তাই জন্য ভাবলাম যে একবার কথাটা তোমাদের মধ্যে তুলি, ওর এত মনের একটা আবেগ। ও বলছিল যে আমরা অনেক দিন ধরে উৎসবে থাকি, উৎসবে ঘুরে বেড়াই, উৎসবে মেতে উঠি, কত কিনা করি, কিন্তু সত্যি যদি এই জিনিসটা না হতো তাহলে তো আমরা এই আনন্দগুলো পেতামই না। একদমই হতো না, মানে এটাই তো সূত্রপাত।
আজকে এখানে এসে দাঁড়িয়ে আছি বলে বেশ একটা ভালো লাগছে। আমরা মানে একটা সেই বলে না সার্কেল অফ আ লাইফ, আমাদের মনে হয় সার্কেল অফ ব্লগিং 3 বছর বাদে কমপ্লিট হচ্ছে। আমরা তো উৎসব নিয়ে সারা বাংলা ঘুরে বেড়াই, কিন্তু কখনো মনে হয়নি যে যেখান দিয়ে এই উৎসবের সূত্রপাত সেই জায়গাটায় আসে, একদম সেই যে কেন্দ্রটা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা যারা উৎসব ভালোবাসি তাদের জন্য তো এইটা সত্যি জয় মা জগদ্ধাত্রী। আর সেই 12 ইয়ার যারা এই সুন্দর সৃষ্টিটা করলো তাদেরকে ভেঙ্গা ব্লগার্সের তরফ থেকে অনেক বড় প্রণাম, একদম প্রণাম এবং স্যালিউট। ধন্যবাদ বাংলাকে এই সৃষ্টিটা দেওয়ার জন্য। শীতের দুপুর, পড়ন্ত রোদ, শ্রেয়াকে বেশ ভালো লাগছে তাই না এই জায়গাটায় দাঁড়িয়েও ব্যাপারটা যেটা করছিল। যাই হোক, বাট দেখো ওই দূরে একটা ঝাপসা পুরনো জমিদার বাড়ি, আর প্রচুর বাচ্চারা মিলে ওড়াচ্ছে ঘুড়ি তার সামনে। এগুলো গ্রামে না এলে সত্যি দেখা যায় না তাই না? আমাদের ওখানে আমি বলবো পাবজি আর ওই কী সব আছে আমি ঠিক জানি না, ওইসবের চক্করে বাচ্চাদের, হ্যাঁ বিজিএমআই পাবজি ওইসবের চক্করে না এই শৈশবটাই হারিয়ে গেছে জানো তো। এই জিনিসটা দেখছো, এই জিনিসটাই হারিয়ে গেছে। গুপ্তিপাড়ায় সেন বাড়ির আরেকটা অংশ, যে বাড়িটা তোমাদের ওই পেছন দিকে দেখাচ্ছিলাম পুরনো খুব খারাপ অবস্থায় রয়েছে, সেটা হচ্ছে এই বাড়িটা। এই বাড়িটায় প্রবেশ বারণ আছে, কারণ বহু মানুষজন এখন থাকে এখানে। যদিও যারা এই বাড়ির সেনেরা তারা কিন্তু থাকে না এখানে। যতদূর শুনলাম পার্টিশনের পর ওপার বাংলা থেকে আসা বহু মানুষজন এই বাড়িটিতে কিন্তু সেই সময় তারা দখল নিয়ে তারা কিন্তু থাকতে শুরু করে আর কি বেসিক্যালি। তো সেটাই তারাই থাকে, যদিও বাড়িটার অবস্থা খুব একটা ভালো নয় আর কি, খুব প্যাথেটিক অবস্থায় রয়েছে। বাট এই বাড়িটা কিন্তু একটা ইতিহাসকে ধরে রেখেছে একদম। আমি শুধু ক্লোজ একটা লুক দেখাই, যে এখানে দেখো লেখা রয়েছে সেন বাটি। কোথাও গিয়ে মনে হয় যে এই যে দেখ কত পুরনো লোহা স্টিল কত সুন্দর অবস্থায় রয়েছে তাই না, কোনো মানে ইয়ে না করেই আর কি। আমাদের যদি মানে রাষ্ট্রের তরফ থেকে বা রাজ্যের তরফ থেকে এই ধরনের জিনিসগুলোকে যদি একটু সংরক্ষণ করা হয়, আমাদের পরবর্তী বহু প্রজন্ম এই ইতিহাসগুলোর মধ্যে থাকতে পারে। হ্যাঁ, এখান থেকে কিন্তু ওই যে দেশ কালী মায়ের মন্দির দেখা যাচ্ছে, ওটাও জনপ্রিয়, ওখানেও যাব। বাট এই বাড়িটা অনেক কথা বলছে তাই না, যদি প্রবেশ করতে পারতাম তাহলে সেই গল্পগুলো শুনতে জানতে পারতাম। একদম ওই সেন জমিদার বাড়ি পার্শ্ববর্তী দেশ কালিকা মাতার মন্দির, ওইদিকে যাবো, বাট যাওয়ার পথে ঠিক উল্টো দিকে একটা খুব সুন্দর জিনিস চোখে পড়লো। শ্রী সুশীল চন্দ্র সেন একদম প্রপার্টিতে প্রবেশ নিষেধ, আমি প্রবেশ করতে তো পারবো না, বাট বাইরে দিয়ে দেখাবো একটা সুবিশাল এরিয়া জুড়ে এই সুন্দর কিন্তু একটা বাগান বাড়ি। বাড়িটির নামও আছে, বাড়িটির নাম হচ্ছে অবসর। আর দেখো কি সুন্দর বাড়িটা, জাস্ট ভেতরটা অপূর্ব। আমি এখান থেকে যেটুকু পারছি দেখাচ্ছি। আর পুরো জায়গাটাকে যদি আমি দেখাই ভেতর থেকে, এই বিশাল বিশাল জায়গা জুড়ে কিন্তু এরকম বাগান রয়েছে আর কি, পুরো জায়গা জুড়ে। আমি যদি তোমাদের দেখাই, এখান থেকে শুরু করে অলমোস্ট তোমরা দেখতে পাচ্ছ এই পুরো জায়গাটা কিন্তু বাগানের মতো আর কি, এতটাই সুন্দর। বাড়িটারও বেশ কিছু ঝলক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু ওই বাড়িটার একটা লুক। সাধারণত আমরা কিন্তু প্রচণ্ডই বাঙালিরা এই ধরনের বাড়িতে অ্যাট্রাক্ট হই, আর যে বাড়ির সামনে এত বড় বাগান থাকে সুবিস্তৃত, সেটা দেখতে কিন্তু অপূর্ব লাগে। একদম যাওয়ার পথে তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট কি সুন্দর দেখো, পুরো বিষয়টা অপূর্ব লাগছে। প্রচুর বড় বিশাল সুবিস্তৃত বাগান যাকে বলা যায়। এলাম কিন্তু দেশ কালিকা মাতা মন্দিরে, খুব জাগ্রত এই পুজো প্রাঙ্গণ। সেন জমিদারদেরই দেওয়া জায়গাতে এই মন্দিরটি হয়েছে। শোনা যায় এই চত্বরের বিভিন্ন মন্দির যেগুলো রয়েছে সবই ওই সেন জমিদারদেরই প্রদান করা। তবে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে গুপ্তিপাড়া, যা অতীতে কিন্তু গুপ্ততন্ত্র পাড়া বলে পরিচিত আর কি একসময় ছিল। এখানে গুপ্ততন্ত্রের প্রচলন ছিল। শোনা যায় এই গুপ্তিপাড়াতেই কিন্তু 10 মহাবিদ্যার মন্দির ছিল প্রাচীনকালে, এবং সেই মন্দিরটির বর্তমানে কোনো অস্তিত্ব নেই। এলাকাবাসীর ধারণা যে এই যে মন্দিরটি রয়েছে দেশ কালিকা মাতার, এখন এই প্রাঙ্গণেই ছিল হচ্ছে 10 মহাবিদ্যার মন্দিরটি আর কি। তো তন্ত্র সাধনার জন্য কিন্তু খুবই জাগ্রত এই মন্দির প্রাঙ্গণ। মন্দিরে প্রবেশের সময় এই যে এই হাড়িকাঠ, কিংবা ঠিক মন্দিরের সামনে এই সুবিশাল যে বট গাছ আর তার নিচে এই পঞ্চমুণ্ডী আসন, এটা কিন্তু অ্যাট্রাক্ট করবে তোমাদেরকে এই জায়গাটার প্রতি। একটা গা
শিহরণ করা একটা কিন্তু হ্যাঁ, একটা গা ছমছম। গা ছমছমে একটা পরিবেশ অবশ্যই এখানটায় এলে তোমরা অনুভব করতে পারবে, যেটা কিন্তু তোমাদেরকে এই জায়গাটার প্রতি অনেকটাই আগ্রহী করে তুলবে, তাই না? বেশ ইন্টারেস্টিং। কালী পুজোর সময় মায়ের মূর্তিতে পুজো হয়, কিন্তু এখন যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু মায়ের একটা কাঠামো। এখান থেকে আমি খুব বেশি কিছু দেখাতে পারছি না তোমাদেরকে, একটা ক্লোজ লুক দেওয়ার চেষ্টা করছি জাস্ট। সেই কাঠামোতে কিন্তু মায়ের আপাতত একটা পুজো হয় সারা বছর ধরে। বেশ জায়গাটার মধ্যে ঢুকেই একটা ধূপ ধুনোর অদ্ভুত গন্ধ রয়েছে, তাই না? মানে একটা অদ্ভুত ফিল হচ্ছে, এটা এখানে না এলে হয়তো বোঝাতে পারবো না। দেখো প্রচুর মানুষ যে ওই মানত ইত্যাদি করে না, তার কিন্তু প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ আর কি এখানে রয়েছে। এগুলো যার যেরকম বিশ্বাস সে আর ওপরে নির্ভর করে। একদম যেমন বড় মার তেমনি মানে একদম, একদম রয়েছে। সো গুপ্তিপাড়ার সুন্দর সুন্দর জনপদগুলো ঘুরতে ঘুরতে অবশেষে পৌঁছেই গেলাম আমাদের সেই মূল ডেস্টিনেশনে, রাইট? আমরা কিন্তু চলে এসেছি সেই গুপ্ত বৃন্দাবন, যেটার কথা বলছিলাম, যে কারণে বলছিলাম যে এনশিয়ান সিটি, ঠিক আছে, এবং যার জন্য গুপ্তিপাড়া নাম। তো চলো এবার সেই জায়গাটা তোমাদের দেখাই। একটা অদ্ভুত ইতিহাস এই জায়গাটাকে জুড়ে রয়েছে। রাস্তাটার বাঁক নিলেই তোমরা দেখছো গুপ্তিপাড়ার সেই গুপ্ত বৃন্দাবন। সুবিশাল একটা জায়গায় প্রচুর মন্দির দেখতে পাচ্ছ। ভেতরে রয়েছে 4টে মন্দির। আগে ভেতরে প্রবেশ করব, তারপর এই প্রত্যেকটা মন্দিরে কোথায় কোন দেবদেবতা রয়েছেন, কাদের কোন মন্দিরটা আগে তৈরি হয়েছে, কোনটা পরে, সব ইতিহাস তোমাদের সাথে ভাগ করে নেব। আর তার সাথে ভাগ করব একটা গোপন জিনিস যেটা এইখানে রয়েছে, যেটা পরে এসে ভাগ করব। তবে এখনই বলে দিই, আমার শহর শ্রীরামপুর মাহেশ, সের সাথে এই জায়গার একটা খুব সুন্দর যোগ রয়েছে। মন্দিরে প্রবেশের পথেই তোমরা দেখতে পাবে কিন্তু এই সুরক্ষিত স্মারক, অর্থাৎ এটা কিন্তু ভারত সরকারের প্রত্নতাত্ত্বিক স্থল। তার যে বোর্ড সেটা কিন্তু এইখানে দেয়া রয়েছে। এই মন্দিরের প্রবেশ পথ কিন্তু এইটি, এই যে বিশাল সুন্দর দ্বার, হ্যাঁ অ্যাজ ইট ইজ, হ্যাঁ ছুটে চলো, আগে ছুটে চলো। আর এই ভেতরটাতে প্রবেশ করলেই কিন্তু তোমরা একটা গ্রাম্য ভাইব পাবে আর কি, যে গ্রামীণ একটা ভাইব, সেই এসেন্সটা কিন্তু রয়েছে এখানে। এখানেই রয়েছে কিন্তু বিশ্বের 4র্থ প্রাচীন জগন্নাথ মন্দিরও। সেই কারণে কিন্তু রথের ঘোড়া, রথের রশি সবই তোমরা প্রবেশের পথে দেখতে পেয়ে যাবে। আর চলো এবার যাওয়া যাক আস্তে আস্তে। বেশ সুন্দর একটা গাছপালায় ঘেরা বিশাল সুবিশাল জায়গা। একদম একদম একদম, চলো যাওয়া যাক। এই যে মূল মন্দির আছে, এই মন্দিরে প্রবেশের জায়গাটা বেশ ইউনিক। ওয়াও, জাস্ট অসাধারণ। আমার ছোট থেকেই ইতিহাস খুব মানে টানে আর কি। বেসিক্যালি আমি এতটাই ইতিহাস পছন্দ করি। এবং এখানে কিন্তু এই পুরো জায়গাটার নামটা লেখা রয়েছে বৃন্দাবন চন্দ্র মঠ। 17 থেকে 18 সেঞ্চুরির এই মন্দিরের বিশাল অংশ। 4টে মন্দিরের মধ্যে বৃন্দাবন চন্দ্র আর কৃষ্ণচন্দ্র মন্দির দুটো হলো 8 চালা। রামচন্দ্র মন্দিরটি 1 চালা শৈলীর, আর 1 চালা রামচন্দ্র মন্দিরটি চমৎকার পোড়ামাটির ফলক অলঙ্কৃত। আর সাথে রয়েছে প্রাচীন একটা চৈতন্য মহাপ্রভুর মন্দির। তো সেগুলোই আস্তে আস্তে ভেতরে যাব, আর কোনটা কোন মন্দির তোমাদের দেখাবো। সে যে কি অদ্ভুত লাগছে, এরমভাবে আস্তে করে নিচে নামতে হবে। ওয়াও, জাস্ট দেখো এই জায়গাটা দিয়ে যখন বেরোচ্ছি কি অপূর্ব লাগছে এই মন্দিরটা। বাহ, অভূতপূর্ব অভূতপূর্ব। হ্যাঁ, এই একটা মন্দির রয়েছে, তার পাশে এইখানে রয়েছে আরেকটা এরম টেরাকোটার কাজের ওপরে সুন্দর একটা মন্দির। আর এই দুটো মন্দিরের ঠিক এই অংশেও রয়েছে আরেকটা প্রাচীন মন্দির। আর ঠিক ওইখানে রয়েছে এই 4টে মন্দিরের সবথেকে প্রাচীন যে মন্দির সেইটি। ঠিক
এই অংশটা দিয়ে প্রবেশ করলাম। শ্রেয়া ওখানেই দাঁড়িয়ে রয়েছে, মানে ও ভাবছে যে কোথায় চলে এলাম, তাই না? হুগলি জেলার মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে আমরা জানতেই পারছিলাম না। বাট হুগলি জেলার মধ্যে আরও অনেক এরকম জায়গা আছে, তো সেগুলোও আমি তোকে দেখাবো বেসিক্যালি। খুশি দেখো না, এই বৃন্দাবন চন্দ্র মঠের সব থেকে আধুনিক মন্দিরটিকে দিয়ে। এই মন্দিরটি 18 শতকে নির্মিত হয় শেওড়াফুলির রাজা হরিশচন্দ্র রায়ের নেতৃত্বে বা তারই তত্ত্বাবধানে এই বিশাল টেরাকোটার মন্দিরটি নির্মিত হয়। এখানে যতগুলি মন্দির আছে তার মধ্যে এটি কিন্তু একচালা বিশিষ্ট মন্দির। একচালা বিশিষ্ট মন্দির বাংলার মন্দির শিল্পের একটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ নিদর্শন। মন্দিরটির পরে হচ্ছে এই বৃন্দাবন চন্দ্র মঠের মূল যে মন্দির, অর্থাৎ বৃন্দাবন চন্দ্র মন্দির যেটা আর কি, সেটা কিন্তু হচ্ছে এই মন্দিরটি। এই মন্দিরটি 1700 শতকে আর কি, মানে আলীবর্দী খাঁর সময় এই মন্দিরটির ভেতরে থাকা বিগ্রহগুলোকে নিয়ে একটা অদ্ভুত গল্প রয়েছে। এই ভেতরেই রয়েছে হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, যারা বৃন্দাবন চন্দ্র নামে পরিচিত। আলীবর্দী খাঁ জানতেন না এগুলো একটা মূর্তির নাম। সেই সময় উনি এইসব অঞ্চল মানে শান্তিপুর, গুপ্তিপাড়া, কৃষ্ণনগর এসব জায়গা থেকে কী করতেন, ট্যাক্স তুলতেন, এবং উনি বৃন্দাবন চন্দ্রের কাছ থেকে কোনো ট্যাক্স পাচ্ছেন না জেনে তাকে তলব করেন, এই ভেবে যে তিনি হয়তো কোনো একটা মানব। কিন্তু পরবর্তীকালে উনি জানতে পারেন যে যখন ওনার কাছে এখানকারই শিষ্যরা একটা নকল মূর্তি বানিয়ে বৃন্দাবন চন্দ্রকে পৌঁছে দেয়, তখন সেই মূর্তি দেখে উনি কার্যত আতঙ্কিত হয়ে পড়েন। উনি সেই সময় ওই মূর্তিগুলো ফেরত দিয়ে দেয় বেসিক্যালি, এবং তারপর কিন্তু এই যে সুবিশাল মন্দির, সেই মন্দিরটি এইখানে প্রতিষ্ঠিত হয়। চন্দ্র মন্দিরটি যেরকম একচালা, তেমনি এই মন্দিরটি কিন্তু 8 চালা বিশিষ্ট। বাংলার মন্দির শিল্পকরণ অনুযায়ী এটাকে কিন্তু 8 চালা বিশিষ্ট মন্দির বলা হয় এই শিল্পকলাটাকে। আর এই মন্দিরের ভেতরেও অভূতপূর্ব বেশ কিছু কারুকার্য রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরব। বৃন্দাবন চন্দ্রের অপর দিকে রয়েছে কৃষ্ণচন্দ্র। হ্যাঁ, মন্দিরটা হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এটিও কিন্তু একটি 8 চালা বিশিষ্ট মন্দির আর কি। এবং এইখানে যদি যাই, এই মন্দিরটাতেও কিন্তু বেশ কিছু অভূতপূর্ব কারুকার্য রয়েছে, যার কিছুটাই বেঁচে রয়েছে। আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, যে টেরাকোটার কাজগুলো ছিল সেগুলোর খানিকটাই কিন্তু এখনও অস্তিত্বে রয়েছে, বাদ বাকিগুলো হারিয়ে গেছে। মূল মন্দিরে প্রবেশের পর এই জায়গাটা দিয়ে দারুণ ভিউ, ঠিক আছে, আমরা এখানেই প্রবেশ করেছিলাম। বাট প্রত্যেকটা মন্দিরের যদি তোমাদের ওপরে আসতে হয়, তাহলে তোমাদের যেটা করতে হবে, মন্দিরে প্রবেশের পর বাঁ দিক দিয়ে এই অংশ দিয়ে আসতে হবে। অবশ্যই জুতো খুলে রেখে আসতে হবে, এটা আলাদা করে বলার কিছু নেই। আর প্রথমেই এই যে ওঠার পর এখান দিয়ে রয়েছে কৃষ্ণচন্দ্র। এই হলো কিন্তু কৃষ্ণচন্দ্র মন্দিরের একদম ওপরের দিকে যে লুকটা, সেটা আমি একদম ক্লোজ একটা লুক তোমাদের দিচ্ছি। জাস্ট দেখো কি সুন্দর টেরাকোটার যে কাজ, সেগুলো কিন্তু এখানে এলে দেখতে পাবে। যদিও এই পুরো দেয়াল জুড়েই কিন্তু টেরাকোটার কাজ একটা সময় নিশ্চয়ই ছিল, বাট সেটা কিন্তু সময়ের নিয়মে আস্তে আস্তে সবই হারিয়ে গেছে। এই যে ভেতরে আমি প্রবেশ করছি, মূল যে মন্দির রয়েছে সেখানেরও কিন্তু একদম দরজায় যে প্রবেশের যে অংশটা, সেইখানটাও কিন্তু বেশ সুন্দর। এখানে এসে একটা কথা তোমাদের বলতেই হচ্ছে, খুবই বেদনার সাথে বলতে হচ্ছে, আমি নিজেও বেদনাগ্রস্ত, যে এখানে কিন্তু আমরা একটাও প্রতিমা তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ সবই তালা বন্ধ রয়েছে। কোনো মন্দিরেরই কিন্তু প্রতিমার দর্শন বা মূর্তির দর্শন করাতে পারলাম না, না নিজেরা করতে পারলাম, না তোমাদের দেখাতে পারলাম। প্রত্যেকটা মন্দিরে যাওয়ার পথে এরকম করে কিন্তু একটা সাঁকো বানানো আছে। এই সাঁকোটা বেশ সুন্দর, আমি যদি দেখাই, তোমরা দেখো, এই দেখো প্রত্যেকটা মন্দিরে এখানে একটা সাঁকো রয়েছে, এই জায়গাটাতেও এই জায়গাটাতেও একটা সাঁকো রয়েছে, ওখানটাতেও একটা সাঁকো রয়েছে। আমার যতদূর মনে হয় প্রাচীনকালে এই জায়গাগুলো দিয়ে না জল বইতো, কি অপূর্ব দেখতে লাগতো বলো তো। এই জল বইতো বলেই কিন্তু এই জায়গাগুলোতে এরকম সাঁকোর মতো করা রয়েছে, জানো তো। এই জল বইতো, আর এখানে এই সুন্দর মন্দিরগুলো একটা আলাদাই মানে সৃষ্টি, কি বলিস? হ্যাঁ, অনেক পরে জন্মগ্রহণ করেছি বলছিস? পূর্বজন্মে হতে পারে। দেখেছিলিস হয়তো, কেউ ছিলিস পূর্বজন্মে, যাই হোক। বাট চলো কথা বাড়িয়ে লাভ নেই, এই জায়গাটা দিকে যাই উপর দিকে আস্তে আস্তে। সিঁড়িগুলো দিয়ে বৃন্দাবন চন্দ্র মন্দিরের দিকে এগোচ্ছি, কিন্তু বৃন্দাবন চন্দ্র মন্দিরে যাওয়ার আগে আমরা যাব হচ্ছে এই মন্দিরের মানে সব থেকে পুরনো যে মন্দিরটি,
সেই মন্দিরটিতে। এইখানে সবথেকে পুরনো যে মন্দিরটি রয়েছে সেটিকে কিন্তু জোড় বাংলা মন্দির বলা হয়, অর্থাৎ জোড়া দুটো মন্দির। এই ঘরানার মন্দির কিন্তু বাংলায় খুব কম রয়েছে, কিন্তু এটা কিন্তু খুব জনপ্রিয় একটা শিল্প বাংলা মন্দির শিল্পে। হ্যাঁ, এইগুলো সমস্তই রথের সারথি বা যা কিছু দেখছো সেগুলো রয়েছে। আর এখানে রয়েছে চৈতন্য মহাপ্রভুরা, ঠিক আছে, একদম মন্দিরের তাদের পেছন দিক দিয়ে আমার দেখাতে হচ্ছে কারণ সামনের দিক দিয়ে তালা বন্ধ রয়েছে আর কি। ভেতরে চৈতন্য মহাপ্রভুর যুগল মূর্তি আছে। সম্রাট আকবরের আমলে প্রায় 1500 শতকে কিন্তু এই মন্দিরটি এইখানে নির্মাণ হয়ে গিয়েছিল। দেখো তোমরা, মানে আমরা আমাদের ঐতিহ্যগুলোকে কিভাবে নষ্ট করি সেটার একটা নিদর্শন এখানে রয়েছে। এইসব যারা মানে অসভ্য মানুষজন এগুলো করে, তারা কি মানে নিজেদের আদৌ ভারতীয় বলে মনে করে? আমার তো সন্দেহ আছে। তোমাদের বললাম যে তালা বন্ধ রয়েছে, বাট সব থেকে প্রাচীন মন্দির, অথচ কি অবস্থা দেখো। আমি যতবার দেখছি আমি নিজে লজ্জিত হচ্ছি। দেখো, এটারও কিন্তু যে সমস্ত ওই বাইরের বাহ্যিক টেরাকোটার জিনিসপত্রগুলো ছিল, কারুকার্যগুলো, সেগুলো অলমোস্ট কিন্তু ক্ষয় পেতে শুরু করে দিয়েছে অলরেডি। যতটা সুন্দর করে রাখা যায় আর কি, এদিকেও আমি দেখতে পাচ্ছি সমস্তটাই ক্ষয় পেতে শুরু করেছে। বাট এর মন্দিরের ভেতরের অংশটায় যদি আসি, অপূর্ব, জাস্ট দেখো, জাস্ট অপূর্ব, কি সুন্দর বিভিন্ন কারুকার্য রয়েছে এখানে। যেরকম আমি একটা অদ্ভুত মা লক্ষ্মীর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আমি যদি এই পাশে আসি তাহলে কিন্তু রামায়ণ, মহাভারত, পুরাণের যে বিভিন্ন মুহূর্ত সেগুলো কিন্তু রয়েছে দেয়ালে আঁকা। এগুলো এত সুন্দর করে দেয়ালে আঁকা, ভাবাই যায় না। প্রত্যেকটা জায়গা কতটা সুন্দর। ওদিকে যেমন মা লক্ষ্মী ছিলেন, এদিকে কিন্তু রয়েছেন মা সরস্বতী। আধুনিক যে মন্দির, রামচন্দ্র মন্দির, যেটা কিন্তু সব থেকে সুন্দরভাবে রয়েছে। সেই যে তার যে টেরাকোটার সমস্ত কাজ, সেগুলো এখনও সুন্দরভাবে রয়েছে আর কি। পৌরাণিক বিভিন্ন গল্প কথা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। দেখো কত, এই যে প্রচুর এই ধরনের জিনিসপত্র, যেগুলো আমাদের প্রাচীন মন্দির শিল্পের একটা খুব সুন্দর নিদর্শন। সেই সমস্ত কিছু কিন্তু তোমরা এই মন্দিরটা এলে চাক্ষুষ করতে পারবে। হ্যাঁ, এ দেখো, ওয়াও, কি অভূতপূর্ব। আমার এখন অবধি বাঁকুড়া বিষ্ণুপুর যাওয়া হয়নি কখনো, ও পুরুলিয়া অলরেডি ঘুরেছে, আমার ঘোরা হয়নি এখন অবধি। তাই আমার কাছে এটা একটা একদম অন্যরকম একটা ফিলিংস, এই জিনিসগুলো দেখা, এই জিনিসগুলোকে চাক্ষুষ করা। এই যে বিভিন্ন পৌরাণিক জিনিসপত্র। আমি কোণারক গেছি, কোণারকে এরম বহু জিনিসপত্র দেখেছি, তবে কোণারকের যেটা, সেটা তো উড়িয়া একটা শিল্পের একটা নিদর্শন, আর এটা তো একদম পুরো পিওর বাংলা একটা শিল্পের নিদর্শন। এই টেরাকোটার যে কাজ বা কারুকার্য যাই বলো না কেন, সেইগুলো তো আমার কাছে বেশ অন্যরকম লাগে। যে মন্দিরগুলো হয়, এগুলোর কোনো রকমের ভিত্তি থাকে না, মানে ভিত যে গড়ে আমাদের সেই 4টে কোণায় ওরকম দিয়ে ওই রকম ভাবে হয় না। এটা আমি পুরুলিয়ায় গিয়েই জানতে পেরেছিলাম। ওরা কিন্তু একটা স্ট্রাকচারের উপরেই কাজ করে, একটা ইটের উপর আর একটা, আস্তে আস্তে কিন্তু ওরা ছোট ইটে যায়, যাতে কোনো রকম ভূমিকম্প হলে সেই ক্ষেত্রে এই মন্দিরগুলো কোনো রকমের ভেঙে না যায়। তো এটা খুব সাইন্টিফিক্যালি ওরা তৈরি করেছিল বহু বছর আগে। একদম আমাদের বহু পুরনো সময় থেকে, মানে প্রাচীন যুগ থেকেই আমাদের দেশে যে সমস্ত মন্দির ইত্যাদি নির্মাণ হয়েছে, তার পেছনে তো একটা বিশাল বড় বিজ্ঞান লুকিয়ে আছে। ভারতবর্ষের বেশিরভাগ মন্দির আদতে এক একটা বিজ্ঞান, তো সেটাই তারই একটা ছোটোখাটো নিদর্শন আমি বলবো এখানে কিন্তু দেখতে পাচ্ছি। তবে এগেন যেটা বলার, যে একটাও বিগ্রহ তোমাদের সাথে ভাগ করতে পারলাম না, প্রত্যেকটাতেই বাংলার শিল্পকলা, মন্দির শিল্পকলার এক অভূতপূর্ব নিদর্শন ঘুরলাম। অনেকক্ষণ হয়েছে আমরা দুজন এসছি এখানে, একজন ঘুরিয়েই চলেছে, মানে 4-5টা মন্দির সে ঘন্টার পর ঘন্টা ধরে ঘুরে চলেছে। আর ঘোরার মতো সত্যি জিনিসপত্র আছেও। দেখো আমার পেছনে কি সুন্দর বাগান রয়েছে, একটা প্রকৃতি আম বাগান রয়েছে, অপূর্ব। মানে এখানে এসে মানে কয়েক ঘন্টা কাটিয়ে ফেলতে পারি আমরা। শুধুমাত্র যে মন্দিরটিতে এলে ভক্তি রস ইত্যাদির বিষয় রয়েছে তাই নয়, সাথে রয়েছে কিন্তু অনেক অজানাকে জানার ইচ্ছে। ঘন্টার পর ঘন্টা থেকে যাওয়া যায়, এরকম একটা ব্যাপার। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই টিনের একটা পিরামিড। এই টিনের পিরামিডের ভেতরে কী আছে চলো সেটা দেখাই। জগন্নাথ আছেন আর রথ হবে না তা কি হয়?
এই হচ্ছে গুপ্তিপাড়ার রথ। সম্পূর্ণ কাঠ আর লোহা দ্বারা নির্মিত গুপ্তিপাড়ার এই রথ বাংলার দ্বিতীয় প্রাচীন রথযাত্রা আর ভারতবর্ষের চতুর্থ প্রাচীন। আমি শ্রীরামপুর মাহেশে থাকি, আর মাহেশের রথযাত্রা প্রত্যেক বছর তোমাদের দেখাই, যা বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা। বিশ্বের সবথেকে বড় রথ মাহেশে রয়েছে। আর ঠিক তেমনি এই গুপ্তিপাড়ার এই যে সুবিশাল রথ, যার ওই সুদূর উপরে কিন্তু জগন্নাথ মহাপ্রভু অধিষ্ঠান করেন, এই রথ কিন্তু ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম রথযাত্রা। দীর্ঘতম রথযাত্রা কেন? কারণ পুরীর পর এই রথই প্রায় 2 কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে। সেই সকালে এসছিলাম, এবার বাড়ি ফিরবো, কিন্তু এই ভিউটা না দেখিয়ে পারলাম না। একটা মানে পারফেক্ট গ্রামীণ ভিউ যাকে বলা যায়, তাই না? শীতকালীন দুপুরে, হ্যাঁ, গধূলি লগ্নে গ্রামের যে একটা ভিউ, একদম ঠিক সেই রকম লাগছে কিন্তু, তাই না? একটা গোটা দিন ঘুরে দেখার জন্য কিন্তু গুপ্তিপাড়া বেশ ভালো একটা জায়গা, তাই না? অসাধারণ, একদম খুব সুন্দর ভাইব। হ্যাঁ, মানে খুব একটা দূরেও না, কলকাতা থেকে জাস্ট ওই তোমার 80-90 কিলোমিটার্স অ্যারাউন্ড, ঠিক আছে? তো অবশ্যই চলে আসতে পারো, এই জায়গাটা ঘুরে যেতে পারো। আর হ্যাঁ, প্রথম ভিডিওতেই জানাচ্ছি, একদম নতুন প্রচেষ্টা, সারা বছর উৎসব ঘুরে ঘুরে বেড়াই, এইভাবে জিনিসগুলো করা হয় না, তাই কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। যদি এখানকার কেউ এই ভিডিওটা দেখো, যদি কোনো কিছু আমরা মিস করে যাই, অবশ্যই আমাদেরকে জানিয়ে দিও, যাতে আমরা পরবর্তীকালে এই জিনিস তোমাদের সামনে তুলে ধরতে পারি। একদমই তাই, আর সেটা আমাদেরও ভালো লাগবে। আর বাদবাকি যারা আছো তারাও কিন্তু আমাদেরকে এরকম জায়গার খোঁজ দিতে পারো, আমরা কিন্তু চেষ্টা করব সেইখানে পৌঁছে যাওয়ার। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটা বাজিয়ে, কারণ এইরকম শীতকালে একদিনের ঘুরতে যাওয়ার অনেক জায়গার খোঁজ দেব, আর চেষ্টা করব আরও একটু বেশি দিন যাতে ঘুরতে পারো সেরকমও কিছু খোঁজ দেওয়ার। ওয়েট অ্যান্ড ওয়াচ। টাটা অ্যান্ড দুর্গা দুর্গা।